50,000 অ্যাপ্লাই করেছে, বাতিল হয়েছে সব। 400 জন এই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ কি দাঁড়ালো? এটা হয়ে গেল খুঁড়োর কল। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, অর্থনৈতিক কেলেঙ্কারিতে ফেসে আছেন। আপনারা কবে জাগবেন আমি জানি না, তবে আপনাদের মৃত্যু সুনিশ্চিত। সামনে গণহত্যার জন্য তৈরি হতে হবে আপনাদের। আমরা ভগবান দর্শনে যাচ্ছি, আমাদের মোদি ভগবান। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। আজকে আমাদের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করবেন নৃতাত্ত্বিক ইন্দ্রনীল বিশ্বাস। তিনি ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে মেঘালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দীর্ঘদিন আমাদের সঙ্গে একেবারে লেগে থেকে কাজ করেছেন এই বাংলায়। বাংলার যে সমস্ত জাতি জনজাতি, তাদের যে অ্যানথ্রোপোলজিক্যাল ডেটা, সমস্ত কিছুই তিনি গভীর অধ্যয়ন করেছেন, অধ্যাবসায় করেছেন। তিনি একদিকে লেখক, একদিকে অ্যাক্টিভিস্ট। আজকে এই সন্ধ্যায় ইন্দ্রনীল বিশ্বাসকে স্বাগত জানাচ্ছি। দাদা নমস্কার। এসআইআর নিয়ে প্রথমে নিষাদ, তারপরে চণ্ডাল, তারপরে মতুয়া, তারপরে নমশূদ্র জাতি একটা চরম সংকটের মধ্যে পড়েছে। এই নমশূদ্র জাতিটি নামকরণ হয়েছে একেবারে অর্বাচীন নাম, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। মতুয়া আখ্যায়িত করেছিলেন হরিচাঁদ ঠাকুর, তিনি মতুয়া আখ্যান করেছিলেন যে জাতিকে নাম দিলাম মতুয়া। পরে আমরা দেখেছি এই জাতি নমশূদ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। তারা গভীরতম সংকটের মধ্যে রয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এই সংকট এতটাই গভীর যে লক্ষ লক্ষ নমশূদ্র এই এসআইআর হলে পরে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবেন, বেনাগরিক হয়ে যাবেন, বাংলাদেশি বলে চিহ্নিত হবেন এবং তারা শরণার্থী বলে বিবেচিত হবেন এই দেশে। অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে বঙ্গ বিভাজনের পরে, দেশ ভাগের পরে একটা বিশাল সংখ্যক মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা ছিন্নমূল হয়ে একসময় পূর্ব প্রান্ত থেকে, পূর্ববঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গের দিকে চলে এসেছে। এবং এই যে সমস্ত রাজ্যগুলো, সেই রাজ্য যেমন ত্রিপুরা, যেমন আসাম, যেমন মেঘালয়, তেমনি পশ্চিমবঙ্গে এই মানুষগুলো ছড়িয়ে পড়েছে। যেহেতু এটা অবিভক্ত ভারতের একটা টেরিটরি, সেই জন্য এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিশাল সংখ্যক মানুষ আছে রাজবংশী, বিশাল সংখ্যক মানুষ আছে পৌণ্ড, বিশাল সংখ্যক মানুষ আছে বাগদি, বাউরি, এমনকি আদিবাসী সমাজের মানুষেরা রয়েছে যারা এই দেশ বিভাগ, বঙ্গ বিভাগের ফলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এসেছে। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে এত মানুষ এবং সবর্ণ সমাজের মানুষ যারা জমিদারি করত, তারা ওপারে ছেড়ে দিয়ে এপারে চলে এসেছে। এপারে এসে কলকাতাতে জাকিয়ে বসেছে জমিদারিত্ব নিয়ে, তারাই রাজত্ব চালাচ্ছে। কিন্তু এই মানুষগুলো উদ্বাস্তু হওয়া সত্ত্বেও যত দোষ নন্দ ঘোষ, এই মতুয়া তথা নমশূদ্রদের উদ্বাস্তু হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই বেটা ছাড়া আর কেউ উদ্বাস্তু নয়। 51 সালের সেন্সাসে, কলকাতার সেন্সাসে দেখা যাচ্ছে 27% বৃদ্ধি হয়েছে এবং সেই 27% হচ্ছে ছিন্নমূল ওপারের মানুষ। সেখানে নমশূদ্রের পার্সেন্টেজ নগণ্য। 27% মানুষ উদ্বাস্তু, তারা শেল্টার নিয়েছে। নমশূদ্র সেখানে নগণ্য হলেও পরবর্তীকালে নমশূদ্রগুলো হয়ে পড়েছে উদ্বাস্তু। শুধু উদ্বাস্তু নয়, তারা হয়েছে, এদের সঙ্গ ত্যাগ করেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ওই সময়ে এদের সঙ্গ ত্যাগ করেছে। ওই সময়ে যারা 48-এর পরে এখানে এসেছে তাদের কলকাতার দিকে ঢুকতে দেওয়া হয়নি, রানাঘাটেই আটকে রেখেছে, বনগাঁতেই আটকে রেখেছে,
সেখান থেকে মিলিটারি ডাম্পার দিয়ে এদের মানা ক্যাম্পে, কুফার্স ক্যাম্পে, বিভিন্ন দণ্ডকারণ্যে এবং সমস্ত জায়গায় তাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় ডাম্পিং করা হয়েছে, ছেড়ে দিয়ে চলে আসা হয়েছে। সেই মানুষগুলো সেখানে বসতি স্থাপন করেছে, জঙ্গল সাফ করে তারা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা ধরিত্রী তৈরি করে ফেলেছে। কিন্তু এই ইদানিং কালে 2014 সালের পরেই একটা মনোবাদী সরকার ভারতবর্ষে দখল নিলে পরে এই যে এলাকাগুলো এরা বসতি স্থাপন করে সেখানকার পুরো চেহারা পাল্টে দিয়েছে, সেখানে এথনিক ক্লিনজিং করার জন্যই তারা আদিবাসীদের সঙ্গে, মতুয়াদের সঙ্গে, এই নমশূদ্রদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক কারণেই এই এসআইআর থেকে টার্গেট করে ফেলেছে এই নমশূদ্র সমাজকে। আমি ইন্দ্রনীলের কাছে প্রথম যে প্রশ্ন করতে চাই যে কেন সবাইকে ছেড়ে দিয়ে নমশূদ্রদের টার্গেট করা হচ্ছে? এটা কি একটি মানে এথনিক্যাল আইডেন্টিটির জন্যে, না এর পেছনে রাজনৈতিক ঐতিহাসিক কোনো ষড়যন্ত্র আছে? ইন্দ্রনীল বিশ্বাস। দাদা, এই বিষয়টা বলবার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ইতিহাস এখন কিন্তু আর রাজার কাহিনী নয়। ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত পৃথিবীতেই ইতিহাস চর্চার দিক বদলে গেছে। দেখা গেছে যে কোনো রাজা কিংবা সাম্রাজ্য, তার পরিচালক শক্তি কিন্তু তার প্রজা। ফলে সেই প্রজা ভিত্তিক যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমি একটু কথা বলবো এই আপনার এই প্রসঙ্গটাতে। আমি একটা ইন্টারেস্টিং জায়গা পড়ছি। ধরুন 1927 সালে একটি বই প্রকাশিত হয়। বইটির নাম হচ্ছে ফাইনাল রিপোর্ট অব দ্য খুলনা সেটেলমেন্ট 1920 থেকে 26। এটা লিখেছিলেন সেই সময়কার সেটেলমেন্ট অফিসার এল.আর. ফাউস। তা তিনি যেটা লিখেছেন তার 58 নম্বর জায়গায় তিনি একটা লেখা রয়েছে পোথস অ্যান্ড নমশূদ্র। এবার আমি তার বঙ্গানুবাদটা নিজের মতো করে করেছি। যা এখন খুলনা জেলা, মানে আমি সেটাকে বলছি আর কি, যেটা ইংরেজিতে লেখা আছে as the Deltic area which is now Khulna district। আমি সেইখান থেকে একটা প্যারা, উনি একটা প্যারাই লিখেছেন যেটা বোধহয় আমাদের দিক নির্দেশ করতে পারে। উনি লিখছেন, যা এখন খুলনা জেলা, সেই বদ্বীপ অঞ্চল সমুদ্র থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে এর জলাভূমিতে প্রবেশকারী প্রথম ব্যক্তিরা নিঃসন্দেহে প্রাক আর্য শিকারী এবং মৎস্যজীবী ছিলেন, যারা একা এর জঙ্গল এবং নদীতে তাদের পছন্দের জীবিকা অর্জন করতে পারতেন। এই উপজাতিগুলি এখন পোদ এবং নমশূদ্র দ্বারা প্রতিনিধিত্ব করে। কথাগুলো বুঝবেন, উনি কিন্তু 1927 সালে লিখছেন, যারা জেলার অমুসলিম জনগোষ্ঠীর একটি অংশ। নমশূদ্র শব্দটি চণ্ডালদের ঘৃণ্য নামের জন্য একটি পরিমার্জিত উচ্চারণ, যারা আক্রমণকারী আর্যদের দ্বারা বাংলার সমস্ত আদিবাসী উপজাতির মধ্যে সর্বনিম্ন মূল্যায়নে বিবেচিত হতো। পোদ জনগোষ্ঠীকে চণ্ডালদের একটি শাখা হিসেবে উপস্থাপন করা হয়, যারা একটি নতুন নাম গ্রহণ করে সামাজিক মর্যাদায় নিজেদের উন্নীত করেছিল। উভয়ই কালো চামড়ার কঠোর জাতি, যাদের পূর্বপুরুষদের শিকার এবং মাছ ধরার সাধনা তাদের সুন্দরবনের অবাধ জঙ্গলকে চাষের আওতায় আনার আগ্রহী কাজের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে। কিন্তু চাষাবাদ বৃদ্ধির সাথে সাথে তারা মূলত তাদের পূর্বের পেশা চাষ এবং মাছ ধরা ত্যাগ করে কৃষক, কারিগর এবং ব্যবসায়ীর পরিণত হচ্ছে। জেলায় তাদের বন্টন সুস্পষ্ট কিন্তু হিসেব করা সহজ নয়। এইবার আমি একটা একটা করে বলছি, আপনার সমস্ত প্রশ্নের উত্তরটা একটা জায়গায় ভারী ইন্টারেস্টিং। 2019 যেটা করা হয়েছে সেটা পূর্বের সমস্ত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নষ্ট করে।
তার একটা পরিকল্পিত কাজ আছে। সেটার জন্য সেটা বুঝতে গেলে এই যে আরএসএস বা আরএসএস এর যে মূল 1925 সালে তৈরি হয় এবং এর যে দুই পুরোধা পুরুষ, একজন হচ্ছেন সাভারকার এবং আরেকজন হচ্ছেন গোলওয়ালকার, এদের দুটো বই আছে। যেমন গোলওয়ালকার নির্দিষ্টভাবেই তার উই অ্যান্ড আওয়ার নেশনহুড ডিফাইন্ড, তাতে পরিষ্কার করে বলছেন যে এখানে একটা কথা বলছেন যে এখানে শুধুমাত্র হিন্দুরা থাকবে এবং মুসলিমদের সঙ্গে যে ব্যবহার করাটা উচিত সেটা হচ্ছে হিটলারের জার্মানিতে ইহুদিদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে। এবং হিন্দুত্ব বলে যে বইটা সাভারকারের, সেই বইটাতেও ঠিক একই কণ্ঠস্বর আছে। পরবর্তীকালে হেডগাওয়ার তাদের নথি ইতিহাস সেই কথাই বলে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা না হয় বাংলার দিকে তাকাই, সারা ভারতবর্ষের দিকে না তাকিয়ে যদি বাংলার দিকে তাকাই তাহলে একটা ইতিহাস পাই, যে ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। 1901 সালের আদমশুমারিতে দুটো অস্পৃশ্য জাতি, যার আগে চণ্ডাল ছিল, তারা নমশূদ্র প্রাপ্ত হয়। 1901 সালে পুরোপুরি প্রাপ্ত হয়নি তখনও, কিন্তু তার কারণ হচ্ছে সেই ইতিহাসটা বলবো একটুখানি পরে। যেটা প্রথম দাবি ওঠে ঢাকা ও চট্টগ্রামের 1,50,00,000 মুসলমানদের মধ্যে যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, মানে যারা যে লোয়ার পোর্শন অফ দা নমশূদ্র কিংবা চণ্ডাল, চাড়াল এবং পোদ যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা কিন্তু কোনো তরবারির জোরে, মানে ইসলামের তরবারির জোরে তারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গ্রহণ করেছিল। তাদের বংশধরদের সংখ্যা ছিল 9 লক্ষ। এবার বলছে 1872 সালে, এবার আদমশুমারি গুলো কিভাবে হয়েছিল? প্রথমে হয়েছিল 1872 সালে, 1881 সালে, 1891 সালে প্রথম সেটা জনগণনার রূপ পায়, এবং তারপর 1901 এবং তার পরবর্তীকালে। এইবার বলছি, এবার আপনাদের এই স্ট্যাটিস্টিক্সটা, সংখ্যা তথ্যটা খুব জানাটা জরুরি। 1972 সালে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলার জনসংখ্যা, বাংলা মানে অবিভক্ত বাংলা জনসংখ্যা ছিল 1,81,400,000 জন, যেখানে মুসলমানের সংখ্যা ছিল 1,76,09,130 জন। অর্থাৎ 1872 সালের আদমশুমারি অনুযায়ী হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা ছিল 4 লক্ষ, মুসলমানদের তুলনায় 4,91,270 জন। কারণ আমি নিজে একটা সময় ডেমোগ্রাফি অ্যানালাইসিস করতাম, ফলে আমি যেটা অ্যানালাইসিস করেছি সেন্সাস রিপোর্ট ধরে, সেইটা মাত্র 1 দশকে মুসলমানদের সংখ্যা হিন্দুদের সংখ্যার চেয়ে বেশি হয়। 1 দশকে মুসলমানদের ছাড়িয়ে গেল, তার মানে মুসলমানরা কি এত জনসংখ্যা বৃদ্ধি করে ফেললো? না, এটা হচ্ছে নির্দেশ, এবং সেটা সেন্সাস লিখছে, আমি লিখছি না। আমি ইন্দ্রনীল বিশ্বাস, আমি লিখছি না। এই তথ্য সেন্সাসেই আছে, সেন্সাসই তারা বলছে। না, এটা কি রিপ্রোডাকশনের জন্য হলো না, তারা ইসলামের দিকে গ্রহণ করতে বাধ্য হয়েছে, এমব্রেস করা, মানে আমি এইটাকে ইসলাম করা, মানে গ্রহণ করা। 1901 সালে, এটা বলেছি 1872 সালের। এবার বলছি 1901 সালের বাঙালি হিন্দুদের সংখ্যা ছিল 2,22,12,069 জন, আর বাঙালি মুসলমানের সংখ্যা ছিল 2,27,71,869 জন। অর্থাৎ হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমে দাঁড়ায়, যে জনসংখ্যাটা 1872 ছিল, সেই জনসংখ্যাটা কমে দাঁড়ায় 55,58,000। এবার 1941 সাল, এগুলো সমস্তই সেন্সাসের রিপোর্ট। ঠিক, বাঙালি হিন্দুর 1941 সালের জনগণনায় বাঙালি হিন্দুর সংখ্যা ছিল 2,50,57,000, আর বাঙালি মুসলমানের সংখ্যা ছিল 3,30,05,400। এবার 1901 থেকে 1941 এই সময়কালের অ্যানালাইসিস গুলো যেগুলো বেরিয়েছে, এটা সেন্সাসের রিপোর্ট। এই সময় বাঙালি মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি 13.2%, আর বাঙালি হিন্দু জনসংখ্যা বৃদ্ধি 24.3%। অর্থাৎ 1901 সালে চণ্ডাল ও পোদ সমাজের মুসলিম যে জনগোষ্ঠী, তার অংশ, তাদের বংশধররা এই জনসংখ্যায়
মিশে যায়। ধর্মগ্রহণ করার অবদান ছিল 12 লক্ষ। তুমি যেটা বললে যে প্রেশারাইজড হয়নি, না, সম্পূর্ণভাবে মানে মুসলমানরা তাদের প্রেশারাইজড করে জোর জবরদস্তি করে তাদের ধর্মান্তরিত করেনি। না, তারা হিন্দুদের যে শোষণ, মানে বিশেষ করে ব্রাহ্মণ্যবাদী যে শোষণ, সেই শোষণের পরিপ্রেক্ষিতে তারা ইসলামকে আপন করে নেয়। ধরলাম, আমি একেবারে ঐতিহাসিকভাবে ঐতিহাসিকরা এই কথাই বলেছে, কিন্তু যেটা প্রেক্ষিত, সেই প্রেক্ষিতটা আমাদের মনে রাখতে হবে একটুখানি। সেটা হচ্ছে তখন ইংরেজ শাসন শুরু হয়েছে, যে সময় এই যে বিশাল পরিমাণের মানুষ ধর্মান্তরিত হচ্ছে। পাল যুগের পরে যখন সেন যুগে সেখানে একটা বিশাল সংখ্যক মানুষ ইসলামকে গ্রহণ করছে, সেটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তখন সেনের পরবর্তীকালে, কিন্তু যে মুহূর্তে ইংরেজরা এসেছে এবং তারা যে উডের ডেসপাসের পরে এই মানুষগুলো সুশিক্ষিত হচ্ছে, সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে, সেরকম একটা সময়ে চন্ডালরা যখন প্রথম গণবিদ্রোহ করে, সেই সময় ভদ্রলোকদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। তারা অস্বীকার করেছিল ব্রাহ্মণ্যবাদ মেনে নিতে, এবং ব্রাহ্মণ্যবাদীদের বয়কট আন্দোলন শুরু করেছিল এই 1870 সালের বাকেরগঞ্জ। একেবারে তাই, এই জাতি। আমি এই জায়গা থেকে আসছি। তাহলে এই যে বিষয়টা হলো, নৃতাত্ত্বিক পরিচয়টা তারা নষ্ট করে ফেললো। তাদের নিষাদ থেকে, চন্ডাল থেকে তারা সরে গিয়ে নমশূদ্র নামে একটি অর্বাচীন জাতিতে তারা পরিণত হলো। এথনিক আইডেন্টিটিটা ছেড়ে দিয়ে, যেটা তার আসল আইডেন্টিটি, সেটা ছেড়ে দিয়ে কোন মোহের জন্যে তারা এই যে নমশূদ্র অর্থাৎ চতুর্বর্ণের খোয়ারে ঢোকার ব্যবস্থা করলো কেন? শরদিন্দুদা, আমি একটুখানি অন্যরকম ভাবে ভাবি, কাউকে আক্রমণ না করে, কারণ আমাদের আক্রমণের চাইতে যুক্তি প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর, মানে গুরুচাঁদের পরবর্তীকালে গুরুচাঁদের যে দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল, সেটা কিন্তু বৈষ্ণব ধর্মের আড়ালে যে স্তর বলি আমরা, সেই স্তরে তিনি সেই জায়গাটা ধরলেন যেটা শ্রী চৈতন্যের সময় চৈতন্য শুরু করেছিলেন, কিন্তু পঞ্চগোসাই এসে যখন আবার সেই বৈষ্ণব ধর্মকে গ্রাস করেছিল, একমাত্র শ্রী নিত্যানন্দ তিনি ছিলেন এই ব্রাহ্মণ্যবাদের নয়, যার জন্যে বৈষ্ণব ধর্মে তন্ত্র প্রবেশ করে শ্রী চৈতন্যের শ্রী নিত্যানন্দের সময়। এবং সেই নিত্যানন্দের পরবর্তী যে ধারা, সেই ধারার মধ্য থেকে কিন্তু হরিচাঁদ উঠে এলেন, একটা সামাজিক আন্দোলন। সেখানে কিন্তু আমি হরিলীলামৃততে কোথাও পাইনি তিনি জাতি হিসেবে কোনো কথা বলেছেন। তিনি বলেছেন আমরা সবাই এক, আমরা মানুষ। এইটাই কিন্তু ছিল আমাদের অবদান, একেবারে ছোট লোকের অবদান ভারতীয় সভ্যতায়। সেটাই কিন্তু গুরুচাঁদ একটা চৈতন্যের পরবর্তী, নিত্যানন্দের পরবর্তী যে বৈষ্ণব ধর্ম, সেখানে এসে তিনি মতুয়া শব্দটা তৈরি হলো মত্ত হয়ে যাওয়া, মানে আমি ভালোবাসায় মত্ত, তুমি বিচ্ছিন্ন নও, তুমি মানুষ, এই পরিচয়। হরিচাঁদের হরিলীলামৃতে, আমি জানি না হরিলীলামৃত সম্পূর্ণটা হরিচাঁদের মুখের বাণী কিনা জানি না, সে বিষয়ে কেউ কখনো উল্লেখ করেনি। এবং আমার যারা পূর্বপুরুষ ওই পাশেই তো আছে, তো আমি ঠাকুর দাদার মুখে যে হরিচাঁদের গুরুচাঁদের কথা শুনছি, এই লীলামৃততে সেই হরিচাঁদকে পাই না। ফলে হরিচাঁদের বাণী কিনা আমার সন্দেহ আছে ওটা। তবুও সেখানে রয়েছে যে হরিচাঁদ পরিষ্কার করে বলছে, যখন বলছে যে এ মানুষগুলো তন্ত্রমন্ত্র মানে না, এ মানুষগুলো বেদ বিধি মানে না, এ মানুষগুলো সম্পূর্ণ মতুয়া, তো স্বাভাবিকভাবেই বলছে এরা এই সমস্ত বেদ বিধি মানে না, এদের কি করে ধার্মিক বলা হয়? তখন হরিচাঁদ ঠাকুর বলছেন যে এরা হচ্ছে চরিত্র পবিত্র, মুখে হরি হরি বলে,
অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে, অর্থাৎ প্রতিবাদ। এবং তুমি যেটা বললে যে মানবতাকে এরা পরিষ্কার করে হরিচাঁদ বলছে, ইহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ ভিন্ন সম্প্রদায় মোরা, অর্থাৎ আমরা আলাদা, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান। আমরা তোমাদের ওই তন্ত্র মন্ত্র বেদ বিধি শৌচাচারের বাইরে। শুধু স্বাভাবিক কারণেই একদিকে যেমন এটা মানে একেবারে ব্রাহ্মণ্যবাদ এবং বরগী তন্ত্রের বাইরে একটা প্রতিবাদ, পাশাপাশি এদের যে আলাদা আইডেন্টিটি ছিল সেই দিকে মানে নির্দেশ করছে হরিচাঁদ ঠাকুর। আমার প্রশ্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এত সুবিধা থাকা সত্ত্বেও এই মানুষগুলো তাদের নিজস্ব আইডেন্টিটিতে দাঁড়িয়ে থাকতে পারলো না কেন? কেন এথনিক্যাল আইডেন্টিটিটাকে পরিত্যাগ করতে হলো? এথনিক্যাল আইডেন্টিটিটা সব থেকে বড় দরকার ছিল। এখন সারা পৃথিবীতে এথনিক্যাল আইডেন্টিটির জন্য মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর এ মানুষগুলো পেয়েও এবার সমস্যা ভাবে কিনা জানি না, তারা এথনিক্যাল আইডেন্টিটিটাকে গুড়িয়ে দিয়ে একটা অর্বাচীন পরিচয় নিয়ে বেঁচে থাকার চেষ্টা করলো কেন? এবার আমি একটা কথা বলি, আমি এই চন্ডাল বলে যাদের বলা হয়, যাদের ট্রেস করা হয়, অরিজিন হিস্ট্রি ট্রেস করা হয় সেই বিখ্যাত এর থেকে, একটা কাহিনী থেকে, রাজা হরিশ্চন্দ্র থেকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই চন্ডাল আর বঙ্গের চন্ডাল কিন্তু এক নয়। প্রথম কথা বলি, এরা এসছিল চান্দেল থেকে। কেন চান্দেল? চান্দেলটা এখনকার বিহার। এরা এই বাংলায়, আপনি মহাভারতেও পাবেন, রামায়ণেও কিছুটা আছে, বঙ্গের যেটা উল্লেখ আছে সেখানে এই অঞ্চলটা পাণ্ডব বর্জিত, মানে সেখানে লোকজন থাকে না। এই লোকগুলো নিজের দিকে নেমে এসছিল, তার কারণ খাদ্য অন্বেষণে। আমি এই কিছুক্ষণ আগে 2027 সালের পড়লাম। এবার বলি, ইতিহাস কখনো কখনো না ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। সেটা হচ্ছে এই যে আত্মমর্যাদার লড়াই, আমরা চন্ডালটা নিতে পারলাম না, আমরা ছিলাম নিশা, আমরা নমশূদ্র হলাম। মতুয়া সাহিত্যের মধ্যে বহু নমশূদ্র গবেষক যারা অতিরঞ্জিত করেছেন, সেটা হচ্ছে তারা বলছেন নমশূদ্র কথাটা হচ্ছে কেউ নমস্মুনি, তার মানে আমাকে সেই ট্রেস অরিজিন নিয়ে উপর থেকে আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে নমশূদ্র কেন, মানে নম শব্দটার অর্থ হচ্ছে নমস্য, সংস্কৃত শব্দ। এটা এসছে পালি থেকে পরে সংস্কৃততে গ্রহণ করা হয়। নম শব্দটার হচ্ছে নমস্য, তার মানে আমি শূদ্র থেকে আলাদা। নমস্য শূদ্র, আমি অন্যান্য শূদ্রদের থেকে আলাদা, কিন্তু এই আলাদা তো আমি ছিলাম না। নমশূদ্র হয়ে ঢোকায় এই নমশূদ্র শব্দটার মধ্যেই ছিল হিন্দুত্ব যে ফোল্ড, সেই ঢুকে থাকার অ্যাসপিরেশন। এটা আমার কথা নয়, এইটা নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একজন গবেষক তিনি কাজ করেছেন, তার পিএইচডি থিসিসটাই এটা। আমি বলি যে কখনো কখনো ইতিহাস আমাদের চর্চা করা উচিত। এই কারণে আমার বাবা যদি ভুল করে থাকে, আমার ঠাকুরদা যদি ভুল করে থাকে, তাহলে আমাদের এটা সংশোধন করবার সময়। আমার বাবা মামা। তাহলে আমি যে মূল প্রশ্নটা করেছি সেটা কি তাহলে যে এই হিন্দুত্ব ফোল্ডে ঢোকার জন্য এদের কি একটা আবেগ ছিল? হিন্দুত্ব ফোল্ডে ঢোকার আবেগ, ধরুন এটা যদি ঐতিহাসিকভাবে বলতে হয়, এবং ঐতিহাসিক যে দলিল পত্র নিয়ে যারা ইতিহাসের কাজ করেন, আমরা নৃতত্ত্বের সমাজবিজ্ঞানে আমরা সেই ইতিহাসকে যথেষ্ট মর্যাদার সঙ্গে দেখি বলেই আমরা সেখানে বলি যে ইতিহাসকে কেউ চ্যালেঞ্জ করেননি আজ পর্যন্ত। 1947 সালে দেশভাগের পরে এখান থেকে চলে গেল, তার বংশধররা কিন্তু কাজ করছে নমশূদ্রদের উপরে, তার কারণ তাদের অরিজিনটা নমশূদ্র। আমি একেবারে তাই যে একজন অ্যানথ্রোপোলজিস্টকে আজকে পেয়েছি, সেই বিষয়গুলো খানিকটা আমি তুলে ধরতে চাই। অর্থাৎ এই যে এথনিক্যাল আইডেন্টিটি ছেড়ে দিয়ে একটা অর্বাচীন পরিচয় গ্রহণ করার যে আত্মঘাতী আবেগ, সেই আত্মঘাতী আবেগ এখানে জারিত করা হয়েছিল কোনোভাবে না কোনোভাবে। অ্যাসপিরেশন তো ছিল,
আকাঙ্ক্ষা ছিল, জারিত করাতে হয়েছিল, এবং সেই জারিত করা হয় চন্ডাল নামক একটি শব্দকে ডেরোগেটরি শব্দ হিসাবে চিহ্নিত করে। এবার আমি আপনাকে একটা কথা বলি, আমি যেহেতু এই মানে এথনিক আইডেন্টিটি নিয়ে আজ গত 30 বছর ধরে কাজ করছি, বেশ চমৎকার লাগে আমার। সারা পৃথিবীতে আজকে যেহেতু মানুষ কোণঠাসা হয়ে পড়ছে, এই যাকে আমরা প্রান্তীয় অঞ্চলের লোক বলি, তাদের নিষ্পেষণ করার একটা নতুন তালিকা প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্র পেয়ে গেছে, তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং আমরা এইখানে আলোচনাও বারবার করে করেছি যে কিভাবে ভারতবর্ষের যে প্রাচীন জনগোষ্ঠী, যে জনজাতি, আমি একটা রিসেন্টলি একটা লেখা লিখছি যে ট্রাইব শব্দটা ব্যবহার করে কিভাবে ভারতবর্ষের এই যে জনগোষ্ঠী, একটা বিশাল সংখ্যক যারা এই ভারতীয় সভ্যতার মূল কারিগর, তাদের বঞ্চিত করা হয়েছে, সেটা আমি পরে আলোচনায় করব কোনোদিন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আইডেন্টিটি রাজনীতিতে আজকে কিন্তু সবচাইতে উচিত যে আমাদের হয় চন্ডালে ফিরে যাওয়া, না হলে নিষাদে ফিরে যাওয়া। আমি বহুকাল আগের থেকেই নিজের ফেসবুক পেজে আমি লিখি যে আমি নিষাদ। তার কারণটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটাকে বলা হয় মায়ের থেকে আসে, মানে আদি মা, সেই হিসেবে যদি বলা হয় আমরা কিন্তু এই মানব সভ্যতার ইতিহাসের সেই ধারা যারা ইতিহাস নির্মাণ করেছে, শুধু নয় সভ্যতা তৈরি করেছে। আইডেন্টিটি যে পলিটিক্স, সেই পলিটিক্সের যে আত্মঘাতী আবেগ, সেই আত্মঘাতী আবেগটি চন্ডাল বা নিষাদদের মধ্যে একসময় প্রথিত হয়েছিল নানা কারণে। এখন সেটা একটা বিশেষ গোষ্ঠী সেই চন্ডাল সমাজের ভেতরে ঢুকে তাদের যে এথনিক্যাল আইডেন্টিটিটাকে ঘুরিয়ে ব্রাহ্মণ্যবাদী চতুর্বর্ণের খোয়াড়ের দিকে নিয়ে গেছে কিনা সেটা গবেষণার আর একটা অধ্যায়। আমি এটুকুন বলতে পারি যে তাহলে এই যে আজকের যে পরিণতি, আজকের পরিণতি হচ্ছে নিষাদ আইডেন্টিটিটা রাখতে পারেনি, চন্ডাল আইডেন্টিটি আজকের কার গবেষণায় উঠে এসেছে যে চন্ডাল শব্দের মানে হচ্ছে, বিশেষ করে বুদ্ধিস্ট লিটারেচারের পরিভাষায়, যার চিত্ত, অধিচিত্ত এবং যে কখনো দাসত্ব স্বীকার করে না। এবং এই গোটা বঙ্গদেশের একজন বাঙালি হতে গেলে প্রথমে তাকে যেটা ঘরানা হিসাবে নিতে হতো সেটা হচ্ছে চন্ডাল ঘরানা, চন্ডাল আইডেন্টিটি। ঘরানা মানে আইডেন্টিটি, অর্থাৎ যখন ভুসুকপাদ লিখছে আজি ভুসু বঙালি বইলি নিজ ঘরানি চন্ডালি লিলি, অর্থাৎ আমার ঘরানাটাকে, আইডেন্টিটিটাকে আমি চন্ডালি নিতে পারলাম জন্যই আজকে আমি বাঙালি। অর্থাৎ চন্ডাল ছাড়া বাংলার অস্তিত্ব নেই, বাঙালির অস্তিত্ব নেই। এরকম একটি মহান শব্দকে তারা ভুল করে মনুস্মৃতি কি করেছে, চন্ডাল পচা মাংস খায়, চন্ডাল কুকুরের সঙ্গে বাস করে, চন্ডাল গর্ধভুষ্ট্র থেকে খারাপ, চন্ডাল হচ্ছে ক্ষত্রিয় পুরুষ আর ব্রাহ্মণ রমণীর নাজায়েশ। না, এটা তো এই সমস্ত কথা বলেছে এবং এটাকেই বিশ্বাস করে তার মহান যে ইতিহাস, মহান যে পরিচয়, এথনিক্যাল আইডেন্টিটি এবং সাংস্কৃতিক পরিচয়, সেই সাংস্কৃতিক পরিচয় ছেড়ে দিয়েছে। অর্থাৎ আত্মঘাতী একটি মহান জাতি, যদি মহান একটি জাতি যদি হয়ে থাকে তাহলে চন্ডাল জাতি। নিজের থেকেই নিজেকে অপমানিত করার জন্য এই তার নিজস্ব আইডেন্টিটি ছেড়ে দিয়ে একটা অর্বাচীন আইডেন্টিটি, যার কোনো মূল্য নেই, যেখানে দাসত্ব করতে হয়, শূদ্রত্ব বরণ করতে হয়, সেই নম শূদ্র। একদিকে বুদ্ধিস্ট নম আর অন্যদিকে ব্রাহ্মণ্যবাদীদের শূদ্র। না, আমার কাছে একটা সবচাইতে বিস্ময়কর লাগে
সেটা হচ্ছে আপনি যদি সারা পৃথিবীতে যে এথনিক ক্লিনজিং যে কথাটা আপনি প্রথমে বলেছি। ব্যবহার করেছিলেন, এথনিক ক্লিনজিং এর যদি শীর্ষ তালিকা করা হয়, সারা পৃথিবীতে সবচাইতে বেশি মারা গেছে হচ্ছে ছোট লোকেরা। এবং তার কারণটা হচ্ছে ছোট লোকের মেধা, ছোট লোকের সভ্যতার ভিতরে তার আপনি কোন দিকে যাবেন, গান বাজনা সাহিত্য, ওরাল সাহিত্য, সমস্ত দিকেই ছোট লোকের যে অবদান, যেটাকে এখন ইউরোপ স্বীকার করতে বাধ্য হচ্ছে, যে আফ্রিকান লিটারেচার যদি না থাকতো তাহলে আজকে অন্য এই যে ধারা, সাহিত্যের অন্য ধারাটা বলতে পারতো না। ফলে এদের মারতে হবে, এরা বুদ্ধিমান, এদের যদি দাসে পরিণত না করা যায় তাহলে। এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে, আজকের নমশূদ্র কি মাথায় রেখেছে যে বাংলার যত গণহত্যা হয়েছে, বাংলায় যে বাঙালির গণহত্যা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যার হচ্ছে এই 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 জনগোষ্ঠী একসঙ্গে, ছোট লোক, সমস্ত ছোট লোক। আমি নমশূদ্র বলে আলাদা কোনো দাবি করি না, সমস্ত ছোট লোক। তাদের কেন মারা হয়েছে, তার কারণটা হচ্ছে তাদের ভিন্ন নামকরণ কেন। আমি যেটা বলতে চাইছিলাম যে নমশূদ্র ছাড়া অন্য কেন, এই যে চণ্ডাল ছিল তার পাশাপাশি ছিল তার পেশাভিত্তিক তারা একটা জনগোষ্ঠী, তাদের তো পরিচয় দিতে হবে বাইরের লোকের কাছে। আজকে যখন সাঁওতাল, কিন্তু তাকে নিজেদের সাঁওতাল বলে না, হর এবং দিকু, সে নিজেকে হর বলে, অন্যদের দিকু। এই শব্দটা কিন্তু খুব খারাপ শব্দ নয়, দিকু শব্দটা, না একেবারেই নয়। আমার সঙ্গে আমার সমাজটা, দিকু মানে হচ্ছে যে দুঃখের কারণ, যে দুঃখের কারণ, আমাকে দুঃখ দেয় সে হচ্ছে দিকু। দিকু তার মানেটা কি, সে নিজের সঙ্গে আরেকজনকে আলাদা করছে। এই যে নমশূদ্র হওয়ার মধ্যে শূদ্র, ছোট লোক থেকে যে আলাদা হওয়া, যেটাকে আজকে সমস্ত পৃথিবীতে আদারাইজেশন বলে, সেই আদারাইজেশন হওয়ার ফলে, মানে আদারাইজেশন একটা তাত্ত্বিক অবস্থান, সে আদারাইজেশন হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পরবর্তীকালে আরেকটা তত্ত্ব আছে, যেটা হচ্ছে নির্বিচারে গণহত্যা, যেটার দিকে আমরা এগিয়ে চলেছি। আমি একেবারে সেই দিকেই যাচ্ছি। অর্থাৎ আমি ইন্দ্রনীলের আলোচনা থেকে পরিষ্কার করে আমাদের সামনে উঠে আসছে যে এই নমশূদ্র যাদের নাম, তারা একসময় নিষাদ ছিল আদিবাসী। চণ্ডাল সারা পৃথিবী জুড়ে তার যে বিচারধারা, তার যে দর্শন সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে চণ্ডাল নামে। তারপরে মতুয়া নমশূদ্র হয়ে গিয়ে এখন হয়ে গেছে দেশহীন, শিকড়হীন একটা জাতি, বেনাগরিক একটা জাতি। অর্থাৎ এই আত্মঘাতী আবেগ, যেটা আমি বারবার বলছি, সেই আত্মঘাতী আবেগকে পুষিয়ে রেখে এই যে জাতি, নিষাদ জাতি, আজকে তার এই জায়গায় চলে এসেছে। এই জাতি কিন্তু 1911 সালে সে চণ্ডাল থেকে নমশূদ্র হয়ে গেল, কিন্তু তারপরেই সে বুঝতে পারলো ভুল হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর না বলুক, আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে তাহলে এই কর্মসূচি নিলেন কেন গুরুচাঁদ ঠাকুর? নিলেন সংশোধন করতে হবে, যেটা তুমি বললে যে কেউ যদি ভুল করে সংশোধন করতে হবে, আমি যদি ভুল করি সংশোধন করতে হবে। 1932 এসে গুরুচাঁদ ঠাকুর নিজেই বললেন, আমরা ব্রাহ্মণ সংস্কৃতির মানুষ নই, আমরা চতুর্বর্ণের খোয়াড়ের মানুষ নই, আমাদের আলাদা আইডেন্টিটি আছে, আলাদা সংস্কৃতি আছে, আলাদা ভাষা আছে, আলাদা সবকিছু আছে। রামসে ম্যাকডোনাল্ডের কাছে কমিউনাল অ্যাওয়ার্ড চাইলেন। এবং শুধু এই জাতি নয়, এই জাতির সঙ্গে বাংলার তখন সবকটা, যে কটা তুমি বলছো যে ছোট লোক, সেই সমস্ত জাতি গোষ্ঠী তারা কমিউনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল 1932 সালে। এটা হয়ে গেল ভয়ঙ্কর রকমের একটা মানে শিরোপীড়া। কাদের? ব্রাহ্মণ্যবাদীদের। তো যে এরা যদি পলিটিক্যালি, এডুকেশনালি, চাকরিগত দিক থেকে কমিউনাল অ্যাওয়ার্ড দাবি করে, অর্থাৎ সংখ্যা অনুপাতে ভাগিদারিত্ব দাবি করে, তাহলে বাংলায় ব্রাহ্মণদের সংখ্যা কত? 2.8%। নেই, নিশ্চিহ্ন হয়ে যাবে,
নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে এই পলিটিক্স, এই যে জিও পলিটিক্স শুরু হয়ে গেল, তখন পলিটিক্স শুরু হয়ে গেল যে আমি কি করে এই যে বিশাল বড় জনাধার, তার মধ্যে আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। তখনই বিবেকানন্দকে ছেড়ে দেওয়া হলো, ডাক দাও হে ভারত ভুলিও না, চণ্ডাল তোমার ভাই, চণ্ডাল তোমার রক্ত, তোমার কৃষক তোমার রক্ত, ইত্যাদি। তাই তো পলিটিক্স, এটা একেবারে এবং ঔপনিবেশিক। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এই যে সমাজ 1932 সালের পরে পার্লামেন্ট দখল করার জন্য দলিত মুসলিম ইউনিটি করে বাংলার দখলটা এরা নিয়ে নিল। বাংলার দখল নিয়ে নেওয়ার পরে আবার কি করলো, কত বড় ভুল, যে বাংলার দখল নিয়ে সব জায়গায় থেকে বাবা সাহেবকে নির্বাচনে একেবারে বলে দিয়েছে যে কোথাও বাবা সাহেব যেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে না ঢুকতে পারে। এই বাঙালি চ্যালেঞ্জ করে ফেললো একজন, মানে দীর্ঘ, এই যে বরিশালের যোগেন মন্ডল, যার নাম বললে টেবিল চাপড়ে বলে দিল বাংলা থেকে পাঠাবো, যশোর খুলনা থেকে পাঠিয়ে দিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। এবং আমাদের এক ভাই লিখেছে, নিতাই চৌধুরী, সে লিখেছে যে এই কারণেই শুধু যশোর খুলনা, যেখানে মতুয়া অধ্যুষিত, এই যে চণ্ডাল অধ্যুষিত এলাকা, সেটাকে পরিষ্কার করে ডিলিমিটেশন করে পূর্ব পাকিস্তানের দিকে ফেলে দেওয়া হলো। এটা তো আপনার ঐতিহাসিক এবং একটা ঔপনিবেশিক প্রকল্প। এইরকম বহু দলিল দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে সূর্য কখনো কারুর সঙ্গে, এই যে ছোট লোক কোনোদিন ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে, ভারতবর্ষের ইতিহাসে বিশ্বাসঘাতকতা করেনি। এই যে প্রকল্প, এই প্রকল্পেরই একটা অংশ ছিল বঙ্গভাগ। সেন্সাস অফ ইন্ডিয়া 1901, টেবিল নাম্বার হচ্ছে 7, দি পপুলেশন বাই রিলিজিয়ন। এগুলো আমাদের খেয়াল করা দরকার আছে। সেখানে লিখছে হিন্দু, কোট আনকোট, ব্রাহ্মণিক, হিন্দু আর্য, হিন্দু তারপর আছে শিখ, জৈন, বুদ্ধিস্ট, জোরাথ্রিস্টিয়ান, মুসলমান, খ্রিস্টিয়ান, অ্যানিমিস্টিক। শব্দটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে হচ্ছে আজকে আমরা যাদের ট্রাইবাল বলি, তাদেরও ট্রাইবাল বলবার অধিকার তারা অর্জন করেনি উপনিবেশ 1901 সালেও। এটা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের দলিল, 1901 সালের সেন্সাস। এবং আরেকটা কলাম আছে, আদার অ্যান্ড আনস্পেসিফাইড, যাদের আইডেন্টিটি জানা যায়নি। এখানে আপনি এই শূদ্রদের কোন জায়গায় রেখেছেন? তারা তো এই অ্যানিমিস্টিকের মধ্যে। আপনি যদি অ্যানিমিস্টিক কলামের জনসংখ্যাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন 1901 সালেও তারা অ্যানিমিস্টিক বিলিফের। এটা হচ্ছে ইতিহাসের একটা অ্যানেকডট। তাহলে কি এই যে প্রকৃতি পূজারী যারা অ্যানিমিস্টিক হিসেবে, অ্যানিমিস্টিক আমরা প্রকৃতি পূজারী বলতে পারি। আছে কি ক্লান, আছে ক্লান, আছে স্টক, ভাষাভাষী স্টক এবং এথনিক স্টক। এছাড়া আর কোন ধরনের এই চতুর্বর্ণের যে চাতুর্যতা, সেটা নেই সেখানে। ঐতিহাসিকভাবে ভারত ভাগ হয়ে গেল, একটা বিশাল জাতি কারো কথা শুনলো না, না জিন্নার কথা শুনলো। জিন্না ভারত ভাগের পক্ষে ছিলেন না, আম্বেদকর ভারত ভাগের পক্ষে ছিলেন না, যোগেন্দ্রনাথ মন্ডল ভারত ভাগের পক্ষে ছিলেন না, নেতাজি সুভাষ ভারত ভাগের পক্ষে ছিলেন না, শরৎ বোস ভারত ভাগের পক্ষে ছিলেন না। ভারতের মানুষ ভারত ভাগের পক্ষে ছিলেন না। যে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে দুর্বল করে দাও, খণ্ড বিখণ্ড করে দাও, এবং তার মধ্যে দিয়ে একটা ধ্বংসের মধ্যে দিয়ে একটা নতুন ধরনের সৃষ্টির যে তত্ত্ব ওরা বলছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, তার মধ্যে থেকে একটা সৃষ্টির কথা ওরা বারবার বলছে। এবং সেই সৃষ্টিটা আমরা দেখেছি এই খণ্ডিত বাংলা আর খণ্ডিত ভারতবর্ষের জন্মের মুহূর্ত থেকে। যেটা খণ্ডিত বাংলার জন্মদাতা
যার নাম বলা হয় এখন পালন করার চেষ্টা করছে, শ্যাম ঠাকুর নাকি খণ্ডিত বাংলার জন্মদাতা। তাদের বাংলায় জায়গা দেওয়া হলো না কেন? তাদের বাংলায় জায়গা না দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডাইলুট করে দেওয়া হলো কেন? ইন্দ্রনীল, দাদা আমাকে যদি বলতে হয় তাহলে আমি একটা কথা বলি। আমার বাবা রানাঘাট উদ্বাস্তু ক্যাম্পের মানুষ। তিনি, তার কাছে একটা ছোট চিট ছিল, তাকে মাইগ্রেশন পেতে হয়েছিল, এবং যেটা কথা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এই যে অংশটাকে, যশোর এবং খুলনাকে আলাদা করে দেওয়া, এবং তার কারণটা হচ্ছে একটা জিনিস জানবেন, এটা সমস্ত পৃথিবীতে একটা পরীক্ষিত সত্য। প্রথমে আপনার ভাষাকে যদি আমি শাসন করতে পারি তাহলে আপনাকে শাসন করাটা খুব সহজ। ফলে হিন্দিটাকে করতে হবে, সেই জন্য আমাদের মহান মহান মানুষদের উদাহরণ তুলে আনা হয়, কিন্তু তারা কিন্তু একবারও বাংলার দিকে দেখলেন না। নিঃস্বার্থের গণহত্যার মুখোমুখি দেখছি। তার কারণটা আমি বলি, ওইখানটাই আমি আসতে চাইছি ইন্দ্রনীল, ওইখানটাকেই আসতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি একটা গণহত্যার ষড়যন্ত্র চলছে। পুনর্বাসন, যেটা মানে ইন্দ্রনীল বলল যে উদ্বাস্তুর সংজ্ঞা আমরা সেইভাবে মানে জানি না, এবং গুলিয়ে দেওয়া হচ্ছে। একালের যে সমস্ত নেতারা, তারা উদ্বাস্তু আন্দোলন করছে, উদ্বাস্তুর সংজ্ঞা জানে না। উদ্বাস্তুর সংজ্ঞা দিয়েছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল। উদ্বাস্তুর সংজ্ঞা হিসেবে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বলছে ডিসপ্লেসড। তারা রেফিউজ নিতে আসেনি, তারা অবিভক্ত অখণ্ড ভারতের নাগরিক। নৈতিকভাবে, সামাজিকভাবে তারা নিপীড়নের শিকার হয়েছে জন্যই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে, ডিসপ্লেসড হয়েছে। তারা, তাদের দরকার নাগরিকত্ব নয়, তাদের দরকার হচ্ছে রিহ্যাবিলিটেশন। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ইউসিআরসির মধ্যে দিয়ে এই আওয়াজ তুলেছিলেন যে আমাদের কখনোই রেফিউজি বলবেন না, কখনোই রেফিউজি নয়। যারা ওখান থেকে এসেছেন তারা গভর্নিং ক্লাসে পরিণত হয়েছেন, আর এই মানুষগুলোকে বলছেন রেফিউজি। তারা শেল্টার নিতে এসেছে, শেল্টার নিতে আসেনি। এই মানুষগুলোকে প্লেস করতে হবে, যার জন্যই ওই সময় তিনি বিভিন্ন লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন ক্যাম্প থেকে তাদের কি করে, তাদের এক একটা পরিবারকে বিভিন্ন জায়গায় সেই রিপ্লেসড করা হয়েছে। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এটা করেছে, আর কেউ এই সমস্ত করা ভাবেনি। 71 সালের পরে তো আমরা জানি যে কত মানুষ এখানে থেকে গেছে, তারও রিপোর্ট রয়েছে, পাবলিক ডোমাইনে রয়েছে। অর্থাৎ পরিষ্কার করে তুমি না বললেও পরিষ্কার হয়ে গেছে যে তুমি কাদের টার্গেট করছো, তাই তো ইন্দ্রনীল? কাদের টার্গেট করছো একদম পরিষ্কার হয়ে গেছে। 2016 সালে এসে তুমি এইবার খুলে পরিষ্কার করে বলে দিলে যে 3টে দেশের নাম করলে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাদ গেল শ্রীলঙ্কা, বাদ গেল ভুটান, বাদ গেল নেপাল। সব টার্গেট করছো কোথায়? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। অর্থাৎ পরিষ্কার করে টার্গেট যে কাদের দিকে করছো সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো শান্তনু এতদিন ধরে বলে এসছে সিএতে মানে সই করলে পরেই নাগরিকত্ব পাবে। 19 সাল থেকে তো বলে আসছে, 19 সাল থেকে 25 সাল, 1 মাস আগে যেখানে 32,000 মানুষ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিল, গত পরশুদিন তার আগের দিন আমরা ডেটাটাকে কালেক্ট করেছি, সেখানে দেখছি 50,000 মানুষ ওরা ক্যাম্পে ক্যাম্পে এই শান্তনুর নেতৃত্বে আর কিছু ভাড়ুয়াদের নেতৃত্বে, যাদের মাথার ঘিলু পচে গেছে ওই দাসত্বের যে আবেগ, সেই দাসত্বের আবেগে দাসত্ব করার জন্যই। নিজেকে বললাম না যে ধ্বংসের মূলে রয়েছে একটা দাসত্বের আবেগ, সেই ধ্বংসটাকে চূড়ান্ত করার জন্য, নিজেদের আবার বেনাগরিক করার জন্য, দেশহীন মানুষ হিসেবে দেখানোর জন্য কিছু ভাড়ুয়া এই ক্যাম্প করেছে, সিএএ ক্যাম্প। সেখানে বলছে আমি এদেশে এসেছি,
কোথা থেকে এসেছি? বিদেশ থেকে এসেছি। সে দেশ বাংলাদেশ হতে পারে, সে দেশ পাকিস্তান হতে পারে, সে দেশ আফগানিস্তান হতে পারে। তারা নিজেদের ডিক্লারেশন দিচ্ছে, সেলফ ডিক্লারেশন যেটাকে বলছে সেটা দিচ্ছে। এখন এই সেলফ ডিক্লারেশন দিতে গিয়ে যে সমস্যাটা হয়েছে এসআইআর এ, গত কয়েকদিন আগে দুজন জাজ, সুপ্রিম কোর্টের জাজ পরিষ্কার করে বলে দিয়েছে, আগে নাগরিকত্ব অর্জন করো, তারপরে ভোটার তালিকায় তোমাদের নাম লেখানোর চেষ্টা করো, ভোট দেওয়ার ইচ্ছা পূরণ করো। অর্থাৎ এতদিন ধরে শান্তনু ঠাকুর তার আকা, দুই আকা যা বলেছে তা কাজে লাগছে না, পুরো লাগেনি তো। নাগরিকত্ব পেয়েছে 400 জন মাত্র, 50,000 অ্যাপ্লাই করেছে, বাতিল হয়েছে সব। ডকুমেন্ট নেই, দেখাতে পারবে না তো, ডকুমেন্ট নেই। 400 জন এই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ কি দাঁড়ালো? এটা হয়ে গেল খুঁড়োর কল। তাহলে এরকম একটি অবস্থায় আবার ধোকলাবাজি করার জন্য গতকাল এসেছিলেন তিনি, মহাগুরু, এখন যিনি এপস্টিন ফাইল খুলে ফেলেছে জন্য পালিয়ে বেড়াচ্ছে। যে এই যে সমস্যা, এসআইআর এ যদি তাদের নাম লেখানোতে না পারে তাহলে কি হবে, সেই সমস্যা সম্পর্কে তিনি কিছু বললেন না। আমরা বিভিন্ন যে নমশূদ্র এলাকায় একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি এর আগের দিন। গায়েঘাটাতে নন ম্যাপিং মানুষ পড়ে আছে 15%। তাহলে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে নিজেদের গিলোটিনে হত্যা করার জন্য যে আবেগ থাকে, পতঙ্গের যে আবেগ থাকে পুড়ে মারার, সেটা তো রয়েছে এই কমিউনিটির মধ্যে। কি বলবে ইন্দ্রনীল? আমি বলি, এই যে যাদের নাম উঠল না, যারা নাগরিকত্ব হিসেবে স্বীকৃত পেল না, তার মধ্যে 90% মানুষের কোনো ক্ষমতা নেই এটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার। কারণ সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে গেলে যে অর্থের প্রয়োজন হয় এই সংখ্যায় নেই, নাম্বার 1। নাম্বার 2, এই যে ডি ভোটার হয়ে যাওয়া, শান্তনু ঠাকুর বেঁচে যাবেন, এটা কিন্তু পরিকল্পিত ষড়যন্ত্রের একটা বড়, একেবারে তাই। আপনারা কবে জাগবেন আমি জানি না, তবে আপনাদের মৃত্যু সুনিশ্চিত। সামনে গণহত্যার জন্য তৈরি হতে হবে আপনাদের। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে, মনরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সত্যটাকে যত কঠিনই হোক না কেন তাকে বুঝতে হবে, এবং সেখানে যদি আহত হয়, আঘাত প্রাপ্ত হয়, তাহলে কিছু করার নেই। এরকম কিছু পাগল আছে যারা সত্যের জন্যে দুঃখটাকে নিজের মাথায় ধারণ করতে পারবে জন্যই তারা সত্য কথা বলতে পিছু পা হয় না। গতকাল মোদির সভাতে একদল মানুষ যাচ্ছে, কালকে এরকম একটা পাগল লাঠি উঁচু করে বলছে, আমরা ভগবান দর্শনে যাচ্ছি, আমাদের মোদি ভগবান, তাই ভগবান দর্শনে যাচ্ছি। আপনাদের 3 জেনারেশন এখানে বসবাস করছেন, হতে পারে যারা 71-এর পরে এসেছে তারা ভারতের নাগরিকত্ব আইন হিসাবে যেভাবে এদেশের নাগরিকত্ব অর্জন করা যায় সেইভাবে তারা অ্যাপ্লাই করবে। কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আপনারা তার বহু আগে দেশ বিভাজনের ফলে এখানে চলে এসেছেন, তাদের হাতে প্রত্যেকটা নাগরিকত্বের সমস্ত প্রমাণ আপনাদের রয়েছে। আপনারা সিএ করছেন কেন? গলায় একটা দড়ি, একটা মেডেল, সে তো কুত্তারও থাকে। তো আপনারা একটা বেল্ট লাগানোর জন্য আর একটা প্রমাণপত্র পাওয়ার জন্য এইরকম নাগরিকত্ব দাও, নাগরিকত্ব দাও, এই সমস্ত করছেন কেন? যেটুকুন আছে সেইটুকুনকে সুরক্ষিত করার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করুন। সারা ভারতবর্ষ আপনাদের সঙ্গে থাকবে।